প্রফেসর ইউনূস তার শেষ সময়ে সব বাধা বিপত্তি উপেক্ষা করে অসম্ভবকে সম্ভব করে ইতিহাসের পাতায় স্থান করে অবিস্মরণীয় হয়ে থাকছেন। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও প্রফেসর ইউনূস যা ঘটিয়ে দিয়েছেন এটা অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতো। তার চেয়ে বড় কথা যে আমরা এই মুহূর্তে যেটা সন্দেহ করছি যে আসলে এই মুহূর্তে যত অঘটন এটা কে ঘটান, সেই শক্তির প্রকাশ্য বাধা ছিল ইউনূসের বিরুদ্ধে। সেই বাধা অতিক্রম করে ইউনূস কাজ করছেন। দর্শক, খবর গুম কমিশনের রিপোর্ট, চূড়ান্ত প্রতিবেদন। এই প্রতিবেদন ঠেকানো শরীফ ওসমান হাদীর হত্যার অন্যতম কারণ ছিল। এমনকি এই হত্যা এবং হত্যাকাণ্ডের পর নাটকীয়তার সাথে যে গোয়েন্দা সংস্থার দালালেরা জড়িত তাদের স্পষ্ট ভাষ্য ছিল যে একটা পর্যায়ে গুম কমিশনের রিপোর্টের মাধ্যমে কিছু সেনা অফিসারকে জড়ানো হবে অমুক তমুক। এর মানে, আর এছাড়া আপনারা এটাও জানেন যে এই গুম খুনে জড়িতদের বিচার ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা মিস্টার ওয়াকারুজ্জামান করেছে। এতে কোনো সন্দেহ সংশয় নেই। যেমন আয়নাঘর ভিজিট করতে বাধা দিয়েছে, ভিজিট করতে দিতে চায় নাই, কিন্তু এক পর্যায়ে গণমাধ্যমে বিষয়টা সামনে আসার পর ইউনূস আয়নাঘর ভিজিট করতে পেরেছেন। এর মানে এই গুম খুনের বিচার এগুলোর সাথে যেহেতু জড়িত সেনাবাহিনী থেকে আসা বিভিন্ন অফিসাররা এবং তাদের বিচার চলছে, এই কারণে বিষয়টা পদে পদে বাধাগ্রস্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এমনকি এই যে চূড়ান্ত রিপোর্ট, এই রিপোর্ট যাতে পাবলিশ না হয় এজন্য নানান চেষ্টা করেছিল। বিষয়টা এতটাই সিরিয়াস, আমি অসম্ভবকে সম্ভব করা কেন বলেছি দেখেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নাকি গুম হয়েছিলেন, তবে সালাউদ্দিন আহমেদের কেসটা রহস্যজনক। অনেকে বলেন তিনি গুম হন নাই, ওটা ছিল নাটক। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রথমে তিনি গুম হয়েছেন, তাকে গুমই করা হয়েছে। এস আলমের একটা বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে, তারপরে তাকে বর্ডার পার করে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। তারপরে ভারত এক জায়গায় নিয়ে তাকে প্রস্তাব দিয়েছে, তুমি আমাদের দালালিত্ব গ্রহণ করো, ট্রেনিং দিব, তোমাকে ভালো জায়গায় রাখবো, কোনো সমস্যা নেই। তখন সালাউদ্দিন আহমেদ নিজেকে ইন্ডিয়ার কাছে, রয়ের কাছে সাবমিট করেছেন। কিন্তু তিনি যে দেশ থেকেই চুক্তি করে গুম নাটক সাজিয়েছেন, বিষয়টা এরকম নয়। গুম হওয়ার পর তিনি তাদের ফাঁদে পা দিয়েছেন, এইটা হচ্ছে ঘটনা। তো সেই সালাউদ্দিন আহমেদ তিনি এত বড় একজন নেতা, অথবা যারা গুম হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে হেভিওয়েট নেতা, তার চাইতে কোনো বড় নেতা গুম হয়নি। সেই সালাউদ্দিন আহমেদ কেসই করতে চান না, মামলাই করতে চান না। একটা পর্যায়ে জনগণের চাপে সমালোচনার মুখে মামলা করতে বাধ্য হয়েছেন, কিন্তু সালাউদ্দিন আহমেদের কোনো ইন্টারেস্ট ছিল না মামলা করার ক্ষেত্রে। তাহলে বুঝেন যে এই গুম যারা ঘটিয়েছে তার কতটা প্রভাবশালী, যে সালাউদ্দিন আহমেদের মতো সাবেক মন্ত্রী সাহস করে না মামলা করতে। এমনকি এই সেনা অফিসারদের বিচারের সাথে যারা জড়িত এদেরকে হুমকি দেওয়া হয়। কোনো রাজনৈতিক দল এই বিচার ঠিক মতো দাবি করে না, করতে পারে না। কত ঘটনা, তা সত্ত্বেও সেই গুমের সাথে জড়িত অফিসারদের বিচার হচ্ছে ঠিক, কিন্তু তারা নজিরবিহীন ভাবে তারা এসি প্রিজন ভ্যানে চলে। এসি প্রিজন ভ্যান বাংলাদেশে এটা আমি দেখিনি কখনো। অথচ সাবেক মন্ত্রীরা অ্যাজ ইউজুয়াল কনভেনশনাল প্রিজন ভ্যানে আসে, তারা এসি প্রিজন ভ্যানে আসে, আবার থাকে কোথায়? কার্যত থাকে বাসায় স্ত্রী নিয়ে মনে হয়। কারণ বলে যে একটা সাবজেলে থাকে ক্যান্টনমেন্টে, কিন্তু সেই সাবজেল কোথায় কি এর কোনো অস্তিত্ব আমরা দেখিনি বা কোনো গণমাধ্যমে আসেনি। এর মানে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে তারপরে যে যার বাসায় হয়তো চলে যায়, এটাও হতে পারে। অথবা তাদের একটা 5 স্টার মানের বিল্ডিং ঠিক করে দেওয়া হয়েছে, সেখানে তাদের স্ত্রী নিয়ে থাকে। ওটা কোনো জেল না, মোবাইল টোবাইলও নাকি চালায়। আদালত অনুমতি দেয় না এই মোবাইল চালানো, কিন্তু মোবাইল চালায়, এটা কে দেখবে? ওখানে সরকারের কার নিয়ন্ত্রণ আছে? অতএব এই গুম খুনে জড়িতদের বিচার এবং গুম বিষয়টা এমন কেউ জড়িত যেটার বিচার ইউনূস নিজেও করতে পারছেন না। এই চূড়ান্ত প্রতিবেদন ঠেকানোর নানান চেষ্টা হয়েছিল। ওসমান হাদী হত্যার মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছিল যে তোমরা যতই বিচার করতে চাও, যাই করো, আমরা কিন্তু এখনো এমন ভাবে এমন কাউকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি যার কুল কিনারা সাগরণী হত্যাকাণ্ডের মতো ইমাম মাহাদি আসার আগে তোমরা পাবা না।
তা পরিস্থিতি আমরা এটাই দেখতে পাচ্ছি দর্শক। তা সত্ত্বেও সকল বাধা বিপত্তি উপেক্ষা করে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউনূসের আশ্বাসেই এবং গুম কমিশনের অকুত ভয়ে সৈনিকরা চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি লেখা হয়, ইতিহাস নিয়ে একদিন পিএইচডি হবে, এমফিল হবে, তখন এই গুম কমিশনের রিপোর্ট ইতিহাসে অন্যতম একটা পার্ট হবে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা পড়ানো হবে। অতএব এটা একটা অবিস্মরণীয় অধ্যায়, যে গুমের কুল কিনারা পেয়েছেন, এই গুমের রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন প্রফেসর ইউনূস। অন্য কেউ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জামাত ইসলামী যদি 300 আসনের 298 আসন নিয়েও ক্ষমতায় আসতো, এই গুম কমিশন এর কুল কিনারা দেখে যেতে পারতো না। বিএনপি তারা তো এগুলো নিয়ে কথাই বলতো না, তাদের নেতাদের জীবন অনেককে বিসর্জন দিত, তারপর এটা নিয়ে কথা বলতো না। অনলি ইউনূস ক্যান ডু দ্যাট, এবং হি ডিড দ্যাট। অতএব এটা ছোটখাটো কোনো বিষয় নয়, আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। 6000-এর মতো গুম হাসিনা করেছিল, এবং একটা বড় অংশ বা বেশিরভাগই জামাত শিবির। তার মধ্যে 75% যারা ফিরে এসেছে তারা জামাত শিবির। বিএনপি অনেকে ফিরে আসতে পারেনি। কি দুঃসহ ঘটনা। তো এই প্রতিবেদন ভবিষ্যতে কোনো গুমের ঘটনা না ঘটানোর ক্ষেত্রে মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে। আর এই প্রতিবেদন যেহেতু পাবলিশড হয়েছে এবং বিচার শুরু হয়েছে অভিযুক্ত সেনা অফিসারদের, অতএব এই বিচার যদি কেউ বানচাল করতে চায়, এই প্রতিবেদন তো আছেই তরুণ প্রজন্মের হাতে, তরুণ প্রজন্ম নিজেরা বিচার করবে। একটা পর্যায়ে মানুষ আইন নিজের হাতে তুলে নেয় কখন? যখন বিচার করতে ব্যর্থ হয় রাষ্ট্র। দেশে আইনের শাসন থাকলে মব হয় না, আইন নিজের হাতে তুলে নেওয়া হয় না। তো দর্শক, গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য। চূড়ান্ত প্রতিবেদন কমিশন। এখন যারা রাজনৈতিক উদ্দেশ্যে 6000 মানুষকে গুম করতে পারে, যারা হত্যার চাইতে অনেক ভয়ানক, তার কতটা নিকৃষ্ট। অতএব তাদেরকে রাজনীতিতে আর কখনো অনুপ্রবেশ করতে, ঢুকতে সুযোগ দেওয়া উচিত নয়। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেয় কমিশন। কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনের যিনি প্রধান, ভারতের আতঙ্ক, ভারত যার নাম শুনলেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ভারত তো একবার পিটিয়েছিলেন আচ্ছা মতো এই গুম কমিশনের প্রধান। কমিশন জানায় 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশন জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1559টি অভিযোগ সংখ্যা অনুযায়ী গুম হিসাবে বিবেচিত হয়েছে। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। কিন্তু গুম হয়েছে প্রায় 6000। এখন কোনো অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন নাবিল ইদ্রিস বলেন, মানে এখনো এটা চলছে, কিন্তু এটার মোটিভ কেন, কি করেছে, বা এক কথায় কারা কি মোটামুটি জড়িত ছিল, আসাদুজ্জামান খান, তারিক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনীর লোকজন, বেশ কয়েকজন নাম এসেছে, এরা জড়িত ছিল। আর একদম পূর্ণাঙ্গ রিপোর্ট তো গণমাধ্যমে এইভাবে আসেনি, অনেক বড় রিপোর্ট কুল কিনারা পাওয়া গেছে। এর মানে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা কালো অধ্যায় হিসেবে এটা নিয়ে স্টাডি হবে ভবিষ্যতেও।